ঠিক রাত 10টা খবর দিন ভরের শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, বেকারদের জন্য ভাতা যুব সাথী। আর প্রথম দিনই যুব সাথীতে 5.5 লক্ষ আবেদন। আজ থেকে বিধানসভা ভিত্তিক ক্যাম্প চালু। অন্যদিকে স্বনির্ভর বাংলা কর্মসূচি লক্ষ্মীর ভান্ডারে কত আবেদন পড়লো প্রথম দিনেই, জানবো বিস্তারিত। সোমরাজ। দেখো, আজ থেকে শুরু হয়েছে রাজ্য জুড়ে স্বনির্ভর বাংলা কর্মসূচি। স্বনির্ভর বাংলা কর্মসূচির অধীনেই যুব সাথী, লক্ষ্মীর ভান্ডার, ক্ষেত মজুরদের আর্থিক সহায়তা সহ যে মোট 4টি প্রকল্প আবেদনপত্র দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, তাতেই যেটা নবান্ন সূত্রে খবর, 6 লক্ষেরও বেশি আবেদন জমা পড়লো আজ প্রথম দিনে। যার মধ্যে যুবসাথী প্রকল্পতেই প্রায় 90% আবেদন জমা পড়েছে, অর্থাৎ সেক্ষেত্রে প্রায় 5.5 লক্ষের কাছাকাছি আবেদন জমা পড়েছে বলে নবান্ন সূত্রে খবর। প্রথম দিনেই প্রায় 5.5 লক্ষের কাছাকাছি যুবসাথী প্রকল্পে আবেদন জমা পড়া, যেটা যথেষ্ট ইতিবাচক হিসেবেই দেখছে নবান্নের শীর্ষ মহল। আর তুমি জানো, আগামী 26 তারিখ পর্যন্ত এই স্বনির্ভর বাংলা কর্মসূচি চলবে 294টি বিধানসভা জুড়ে, 294টি ক্যাম্পে, এবং সেখানে আবেদন জানাতে পারবেন 21 থেকে 40 বছর বয়সী যুবক যুবতীরা যুবসাথী কর্মসূচির জন্য, যারা মাধ্যমিক পাস বা তার সমতুল্য অন্যান্য বোর্ডের পরীক্ষায় পাশ করেছেন। আজ থেকেই তাদের শুরু হয়েছে আবেদনপত্র দেওয়ার কাজ, এবং সেখানেই দেখা যাচ্ছে যে প্রায় 5.5 লক্ষের কাছাকাছি আবেদন জমা পড়েছে যুবসাথী প্রকল্পের জন্য। বেশ। বেকারদের জন্য ভাতা প্রকল্পের নাম বাংলার যুব সাথী। আজ থেকেই শুরু হয়েছে ক্যাম্প, এবং যেখানে প্রায় 5.5 লক্ষ আবেদন জমা পড়েছে। সকাল থেকেই আমরা দেখেছি জায়গায় জায়গায় লম্বা লাইন। অ্যাসেম্বলি ওয়াইজে 294টা কেন্দ্রে আমরা 294টা ক্যাম্প তৈরি করব। 15 থেকে 26 ছুটির দিনগুলো বাদ দিয়ে সকাল 10টা থেকে 5টা অবধি এই ক্যাম্প চলবে, এবং যারা জমা দেবেন তাদেরটা সঙ্গে সঙ্গে তারা রিসিপ্ট পাবেন এবং ডিজিটাইজও করা হবে। যেহেতু 1 এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, কাজেই এটা আমরা 1 এপ্রিল থেকে দেব বলে ঠিক করেছি। রবিবার থেকে শুরু বাংলার যুব সাথী প্রকল্পের ক্যাম্প। বেকারদের জন্য ভাতা দেবে রাজ্য সরকার। তার আবেদন করতে প্রথম দিনে নানা জায়গায় লম্বা লাইন। फर्स्ट ऑफ ऑल मैं गवर्नमेंट को थैंक्स बोलना चाहती हूँ, क्योंकि बहुत सारे युवा है इधर कालिम्पोंग में जो अभी तक अनएम्प्लॉयड है, और वो समझ के हमारे बैंक अकाउंट पे 1500 पर मंथ दे रहे। उसके लिए बहुत बहुत शुक्रिया। এই প্রকল্পটা খুবই ভালো বেকার যুবকদের জন্য। ও নিজের কিছু একটু পড়াশোনা করতে পারবে, খরচা করতে পারবে, আর একটু আগে বাড়তে পারবে। এই প্রকল্পের লাভ নেই। গত 5ই ফেব্রুয়ারি ছিল রাজ্য বাজেট। সেখানেই ঘোষণা করা হয় অন্তত মাধ্যমিক পাশ করা 21 থেকে 40 বছর বয়সী বেকারদের মাসে 1,500 টাকা করে ভাতা দেওয়া হবে। প্রকল্পের নাম বাংলার যুব সাথী। আপাতত 5 বছর এই বেকার ভাতা মিলবে। স্কলারশিপ ছাড়া অন্য কোনো সামাজিক প্রকল্পের সুবিধা পান না এরকম বেকাররাই এই ভাতা পাবেন। 21 से 40 साल तक जो 10 क्लास पास करेंगे उसको स्कॉलरशिप जो मिलता है वो ठीक है, उसमें हम हाथ नहीं लगाएंगे। उसको 5 साल तक हम 1,500 रुपया करके मंथली देंगे। अबाउट 30 लाख यूथ विल बी मोटिवेटेड एंड जनरेटेड। রবিবার থেকে বাংলার যুব সাথীর ক্যাম্প শুরু, চলবে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। ফার্স্টে কন্যাশ্রী পেয়েছি, সেটা তো আমরা খুশি হয়েছিলাম। যুবতীদের জন্য আরেকটা নতুন প্রকল্প মমতা ব্যানার্জি এনেছে, ওটাতে আমরা খুবই আপ্লুত। মমতা ব্যানার্জি সারা সব সময় আমাদের পাশে রয়েছে। যারা বাড়িতে বসে রয়েছে, একদমই চাকরি বাকরি করতে পারছে না বা পায়নি এখনো অবধি, তো তাদের জন্য তো খুবই সাপোর্ট হবে এই জিনিসটা। দলমত নির্বিশেষে বাংলার যুব সাথী প্রকল্পের ক্যাম্প। 2 ছেলের জন্য ফর্ম নেব, লাইনে দাঁড়িয়ে আছি। বিভিন্ন রাজনৈতিক দল আমি তো দেখতে পাচ্ছি, আমি তো এখানকার ছেলে, আমি তো চিনি। সমস্ত রাজনৈতিক দলের ছেলেরাই আছে, তাদের মেয়েরাও আছে। আমি বামপন্থী। নিউজ 18 বাংলা। ভাতা চর্চা, রাজ্যে বেকার ভাতা। আজ থেকে ক্যাম্প শুরু। ভোটের বাংলায় বেকার ভাতা নিয়ে হাওয়া গরম। চাঁচলে যুবসাথীর ক্যাম্পে ভিড়ে ভিড়। তো আমরা বেকার
এই টাকাটা আমাদের পড়াশোনা থেকে কাজে লাগবে। যারা এখনো পর্যন্ত চাকরি বাকরির জন্য চেষ্টা করছে কিন্তু এখনো পায়নি, তাদের জন্য অনেক উপকার হবে। मैं गवर्नमेंट को थैंक्स बोलना चाहती हूँ क्योंकि बहुत सारे युवा है इधर कालिम्पोंग में जो अभी तक अनएम्प्लॉयड है, हमारे बैंक अकाउंट पे 1500 पर मंथ दे रहे, इसके लिए बहुत बहुत शुक्रिया। মানুষ কিন্তু ধন্যবাদ জানাচ্ছে, মানুষ কিন্তু একটা এই ক্যাম্পে পার্টিসিপেট করছে, অংশগ্রহণ করছে, আমরা সেটাকেই সম্মান জানাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য প্রকল্প ঘোষণার পরে এত উচ্ছ্বাস, মানুষের উপস্থিতি গ্রহণযোগ্যতারই প্রমাণ। কাউকে যদি বহুদিন বছরের পর বছর কাউকে না খাইয়ে রাখা হয়, তারপরে খিচুড়ির লাইনে দাঁড় করিয়ে দেওয়া হলো, সেটা কি খুব গ্লোরিয়াস ব্যাপার? 50 টাকায় দিন চালাতে বলছেন, গুটকার পয়সার লাইনে দাঁড় করাচ্ছেন। কোন রকম লোভে পড়ে বাঙালি পা দেবেন না। বিজেপি আসবে, যারা ভাতা পাওয়ার যোগ্য অনেক বেশি পাবেন। বাংলার যুব সাথী এই প্রকল্পে বেকারদের অ্যাকাউন্টে টাকা দেবে রাজ্য সরকার, মাসে মাসে 1500 টাকা করে। রবিবার থেকে এর জন্য আবেদন শুরু, ক্যাম্পে ক্যাম্পে ভিড়ে ভিড়। একুশের ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার ঘোষণা, আর 26-এর ভোটের আগে যুব সাথী। রাজনৈতিক মহলের মতে এই প্রকল্প তরুণ প্রজন্মের ভোটকে তৃণমূলের দিকে টানতে পারে, ঠিক যেমনটা হয়েছিল 21-এ। লক্ষ্মীর ভান্ডারের ঘোষণা ডিভিডেন্ড দিয়েছিল, মহিলারা ঢিলে ভোট দিয়েছিলেন তৃণমূলকে। 2021 সালে ক্ষমতায় ফেরার পরেই লক্ষ্মীর ভান্ডার চালু করে তৃণমূল সরকার। প্রথমে ছিল মাসে 500 টাকা, 2024-এর লোকসভা ভোটের আগে তা দ্বিগুণ করা হয় 500 থেকে 1000। সেই ফলও 24-এর ভোট বাক্সে মিলেছে। 26-এও লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে করা হয়েছে 1500। এর সঙ্গে এবার চালু বেকার ভাতা। ন্যূনতম মাধ্যমিক পাশ করা 21 থেকে 40 বছর বয়সীরা এই বেকার ভাতা পাবেন। সব জায়গায় লম্বা লাইন, এটাই প্রমাণ করে আমাদের দেশের, আমাদের রাজ্যের দারিদ্রতা কত। এই যে মানুষের ক্ষোভ, বেকারদের ক্ষোভ, সেই ক্ষোভটাকে প্রশমিত করে আমি ভোটের বৈতরণী পার হয়ে যাই। সারা দেশে কর্মসংস্থান যে হারে বাড়ছে, পশ্চিমবঙ্গে কিন্তু পরিস্থিতিটা অন্য। গোটা দেশে কর্মসংস্থানটা নেগেটিভ, পশ্চিমবঙ্গে উল্টো, কর্মসংস্থানটা বাড়ছে আর বেকারত্বের হারটা কমছে। প্রথম বামফ্রন্ট সরকারের আমলে পশ্চিমবঙ্গে বেকার ভাতা চালু হয়েছিল। 1978 সাল থেকে 1987 পর্যন্ত দেওয়া হয় বেকার ভাতা। শুরু হয়েছিল মাসে 125 টাকা দিয়ে, ধাপে ধাপে তা বেড়ে হয়েছিল 500 টাকা। বেকার ভাতা আবার ফিরল রাজ্যে, ভোটের বাংলায় জানিয়ে হাওয়া গরম। নিউজ 18 বাংলা। এসআইআর কি বিজেপির হাতিয়ার নাকি কাঁটা? পদ্ম শিবিরের একসময়ের দাবি ছিল এসআইআরে বাংলায় 1 কোটি নাম বাদ যাবে, আর নির্বাচন কমিশনের হিসেব বলছে নাম বাদ যেতে চলেছে 64 লক্ষের কিছু বেশি। আর এ নিয়েই হাওয়া গরম। নাম তোলা বা খারিজ করার কমপ্লিট পাওয়ার ইআরওদের হাতে। যদি ভুয়া মানে সন্দেহজনক তাকে আপনি অ্যাকসেপ্ট করেন, সেক্ষেত্রে ইআরওদের বিরুদ্ধে আমরাও ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরে কোর্টে যেতে পারি। ইআরওরা যদি ভুয়া নাম রেখে দেয়, আমাদের কাছে যদি তথ্য থাকে, আমরা ডিইওর কাছে আপিল করতে পারবো, এবং ডিএম যদি আমাদের বক্তব্য না নেন, ভাইট করে, আমরা কিন্তু ফাইনালি সিওর কাছে আসতে পারবো। বিজেপি একটা মরিয়া চেষ্টা চালাচ্ছে নাম কাটাবার, কিন্তু এখনো পর্যন্ত সেটা 64 লাখে আছে, যেটা অন্য রাজ্যে ভোটার লিস্টে কারচুপির যে চক্রান্তটা সফল হয়েছিল, এই রাজ্যে সেটা হোঁচট খাচ্ছে। পশ্চিমবঙ্গে এসআইআর শুনানির ডেডলাইন ছিল শনিবার। শনিবারের হিসেব অনুযায়ী 64,81,595 জন ভোটারের নাম বাদ যেতে পারে। এ নিয়ে ফের রাজ্য রাজনীতির হাওয়া গরম, কারণ এসআইআরকে একাধিকবার হাতিয়ার করার চেষ্টা করেছে বিজেপি। পদ্ম নেতাদের গলায় শোনা গিয়েছে হুঙ্কার। দাবি করেছেন এ রাজ্য থেকে প্রায় 1 কোটি ভোটারের নাম বাদ যাবে, যা তৃণমূলের ভোট ব্যাংকে প্রভাব ফেলবে। 1 কোটি নাম বাদ যাবে, লিখে রাখুন, ধারে আগে পরে হতে পারে, কিছু করার নেই। আমরা ডেট বানিয়ে দিয়েছি, নাম তো সব কাটবে। তারপরে তো 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর ফর্ম রয়েছে, আমরা বসে আছি নাকি? আপনাদের বলি রাখতে পারবে না।
নির্বাচন কমিশনের হিসেব কিন্তু বলছে নামবাদের সংখ্যাটা 1 কোটির থেকে অনেকটাই কম হতে পারে। এতে কি চাপে বদ্ধ শিবির? 28 তারিখের পরে এই বিষয়ে আমরা বিবৃতি দেব। 28 তারিখের আগে দেব না, আগে ওনারা পুরো তালিকা বার করুন, তারপর আমরা বলবো। বিজেপি একটা মরিয়া চেষ্টা চালাচ্ছে নাম কাটাবার, কিন্তু এখনো পর্যন্ত সেটা 64 লাখে আছে। এই যে বিজেপি নেতারা বলেছেন 1 কোটি 2 কোটি বাদ দেবো, লাখ লাখ রোহিঙ্গা আছে বাদ দেবো, একজন রোহিঙ্গাকে ভোটার লিস্টে চিহ্নিত করতে পারেনি নির্বাচন কমিশন। যেভাবে মানুষকে ভয় দেখিয়েছে, হ্যারাস করেছে, মৃত্যুর মিছিল তৈরি করেছে, মানুষ তার জবাব দেবে। যেটা অন্য রাজ্যে ভোটার লিস্টে কারচুপির যে চক্রান্তটা সফল হয়েছিল, এই রাজ্যে সেটা হোঁচট খাচ্ছে। এসআইআর এর শুনানি শেষ, কত নাম বাদ যাবে তা নিয়ে রাজনীতির হাওয়া গরম। 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। নিউজ 18 বাংলা। শুনানিতে ডাকায় রক্তাক্ত, শুনানিতে ডাকায় বিএলওকে মারধরের অভিযোগ। বাবার থেকে মেয়ের বয়স নাকি 5 বছর বেশি। অসঙ্গতি থাকায় মহিলাকে এসআইআর নোটিশ পাঠানো হয়। আক্রোশে সপরিবারে বিএলওর উপর চড়াও হওয়ার অভিযোগ মহিলার বিরুদ্ধে। মারধরে রক্তাক্ত বিএলও শক্তিনগর সদর হাসপাতালে ভর্তি। নদিয়ার কালীগঞ্জের ঘটনায় চাঞ্চল্য, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু পুলিশের। তিনটে অবৈধ ভোটার বারবার আমাকে বলে নামগুলো ওঠাইতে হবে। আমার উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছিলাম। কালকে হঠাৎ করে আমার ঘরে কি করছে যে নামটা ওঠাইতে হবে, আর এনার তো হিয়ারিং হয়ে গেছে, সামনে কার্ড ছিল, সেই কার্ড নিয়ে আমাকে পেপারে লাগাতে লাগে এবং আমার মাথা ফাতা সব ফাটিয়ে দেয় এবং এই অবৈধ ভোটার গুলো আমাকে বারবার নামটা হুমকি দিচ্ছে, আমি মেরে দেবো। কমিশনের কাছে আবেদন জানাচ্ছি এর টিকিট কাটার ব্যবস্থা করার জন্য, না হলে আমার মতো হাজার হাজার বিএলও অলরাউন্ডার যেখানে সেখানে মারা যাবে। জেরিফা বিবি ফর্ম ফিল আপ হওয়ার পরে ওর নোটিশ আসে। প্রবলেম দেখাচ্ছিল যে সেটা হচ্ছে বয়সের একটু গন্ডগোল, যে ওটা ওর বাবার থেকে 5 বছরের বেশি বয়স। ফোনের মাধ্যমে হুমকি দেয় যে তুই জমা দিচ্ছিস না, তার জন্য বারবার ঘুরে আসছে। দাদাকে ফোনের মাধ্যমে ডেকে নেয়, কথা কাটাকাটি হয় যে তুমি কাগজ জমা দাওনি বলে আমাদের কাগজগুলো ফেরত আসছে। নোয়াজ শেখ উনি দাদাকে ধরে, জেরিফা বিবি, আইতুলা শেখ ও সোহেল শেখ, এই 4 জন ব্যক্তি দাদার উপরে চড়া হয়ে মারধর করে এবং রক্তাক্ত অবস্থায় ফেলে রাখে। কাঠ দিয়ে মেরেছিল, ওখানে ইট ছিল, ইট দিয়েও মেরেছে এবং বাড়ি থেকে রড নিয়ে গেছে, রডের মাধ্যমে আঘাত করেছে। আমাকে ভেবেছে ওরা বাংলাদেশি। আমার প্যান কার্ডটা চাইলে প্যান কার্ডটা দেখালাম, প্যান কার্ডটা আমার হাতে দিল, প্যান কার্ড তোর ভুল তাই বলে আমাকে ফেলে দিল। ও বেঙ্গলার থেকে আসছিলাম কলকাতায়, হাওড়া যাচ্ছে। কারা ফেলেছে চিনতে পেরেছো? চিনতে পারেনি বলেই তো ওরকম প্রবলেম। লেগেছে কোথায়? বুকে, পায়ে, হাতে। প্রাণী মারতে চাইছিল? প্রাণী মারতে চাইছিল। শেখ মনিরুল একজন পরিযায়ী শ্রমিক, আর সেই পরিযায়ী শ্রমিককে নাকি তিনি যখন হাওড়া ফিরছিলেন বেঙ্গালুরু থেকে, সে সময় বাংলাদেশি ভেবে তাকে মারধর করে, ট্রেনের ভিতরে তাকে ফেলে দেওয়া হয় এবং খুন করার পরিকল্পনা ছিল, এমনটাই তিনি বলছেন। কিন্তু এই সবটাই তার বানানো গল্প। ভাইরাল হওয়ার নেশায় পরিযায়ী, ভাইরাল হতে চেয়ে গল্পের ফাঁদ মুর্শিদাবাদের যুবকের। বেঙ্গালুরু থেকে ফিরছিলেন শেখ মনিরুল, বাংলাদেশি তকমা দিয়ে ট্রেন থেকে ফেলে দেওয়ার গল্প, পরিচয়পত্র দেখানোর পর ট্রেন থেকে ধাক্কা দেওয়ার গল্প। বেলদা হাসপাতালের রিপোর্টে আঘাতের প্রমাণ মেলেনি, দীর্ঘ জিজ্ঞাসাবাদে ভাইরাল হওয়া তথ্য ফাঁস। কি বলছেন দেখুন। কেউ মিথ্যে কথা বলেছিলে? তো তোমার সঙ্গে এরকম কোনো ঘটনা ঘটেনি তো? কেউ তোমাকে বাংলাদেশি বলে মেরেছে? মারেনি তো? চটজলদি নাম কেনার চেষ্টা, দৃষ্টান্তমূলক শাস্তি হলে এই প্রবণতা করার সম্ভাবনা, এমনটাই মন্তব্য করছেন মনোরোগ বিশেষজ্ঞ সব্যসাচী মিত্র। এইসব যারা ইন্ডিভিজুয়াল যারা এরকম করে তাদের একটা তাড়াতাড়ি চটজলদি নাম কেনার একটা প্রচেষ্টা থাকে। এটা কোনো মানসিক রোগ না, কিন্তু একটা বিকৃতি, যেখানে আমরা ইংরেজিতে বলি এরা নার্সিসিস্ট হয়, আত্মকেন্দ্রিক হয়। সেই জন্য এই কম্বিনেশনটা যখন হয় তখন তারা যে কোনো প্রকারে একটা নাম কেনার উপায় অবলম্বন করে। যেটা ঘটনা ঘটেছে সেটা করতে যাওয়ার যে ফলস একখানা প্রিটেন্স করেছে, সেটা করতে গিয়ে সে নিজে পড়ে হাত পা ভাঙতে পারতো। কোনো একটা দৃষ্টান্তমূলক যদি এদের শাস্তি দেওয়া যায় তাহলে হয়তো আরো এরকম ছেলেমেয়েরা এই সব থেকে বিরত থাকতে পারে।
এবার বাংলাদেশের আপডেট দেব। বাংলাদেশে কাটলো শপথের জট। ভোটে জয়ী সাংসদরা শপথ নেবেন মঙ্গলবার। সাংসদদের শপথ পড়াবেন মুখ্য নির্বাচন কমিশনার। আত্মগোপনে স্পিকার, জেলবন্দি ডেপুটি স্পিকার। তাই শপথ পাঠ করাবেন মুখ্য নির্বাচন কমিশনার। বঙ্গভবনের দরবার হলে হচ্ছে না এই শপথ গ্রহণ অনুষ্ঠান। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে শপথ। প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন তারেক রহমান। শপথ নেবেন বিএনপি জোটের বাকি মন্ত্রীরাও। ত্রয়োদশ সংসদে একক গরিষ্ঠতা রয়েছে বিএনপির। মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি। আর তারেকের শপথ অনুষ্ঠানে লোকসভা স্পিকার। বাংলাদেশের শপথ অনুষ্ঠানে থাকবেন ওম বিড়লা। ওম বিড়লার সঙ্গে তারেকের শপথে ভারতের বিদেশ সচিবও। দার্জিলিং এর খড়িবাড়িতে ঠিকাদারের হম্বিতম্বি। নিকাশি নালা তৈরিতে দুর্নীতির অভিযোগ। খবর করতে গেলে সাংবাদিকদের হুমকি। বুড়াগঞ্জে ৩,০১,১৬৪ টাকায় ৮৭ মিটার নিকাশি নালা তৈরির বরাত। মাত্র ৫৪ মিটার নালা তৈরির অভিযোগ তুঙ্গে তর্জা। আমি কোর্টে যাব তোমাদের ভালোবাসা আমার ये गाड़ी है इखाने बोला जब खाते जब माटी का चालीन वो भी उठाएंगे ले लिया जो हम उठा देगा हमको पैसा दे दीजिएगा हम उठा देगा ये लड़का ये लोग आकर के इसका फोटो ले रहा है कंप्लेन कर रहा है ये खत्म कर दिया रास्ता पैसा चोरी कर लिया আমরা জানি আমরা আমাদেরকে বললো যা মাপ আসছে আমাদের সার্কুলারে যা মাপ আছে সেই মাপ অনুসারে আমরা কাজ করতেছি আমাদের মাপের ওই মাপে আমরা বানাই যাব এর থেকে বেশি বাড়াতে পারবো না এর থেকে কমাতে পারবো না দেশের বাড়িতে আরো অনেক দূরে প্রায় এরকম দিন আর দুইটা হবে রাজেশের বাড়ি যেতে গেলে কাজটা তো আমরা কেমন বলবো ঠিক হয়েছে 10 জন দেখে বুঝি বলে হ্যাঁ ঠিক হয়েছে তো ঠিক হয়েছে যেখান থেকে यहाँ पे सिर्फ दुर्नीति होता है अब वहाँ पे बोर्ड लगा हुआ है तो बोर्ड किसी का नाम से लगा हुआ है किसी के घर से लेकर के किसी के घर तक है वहाँ पे पूरा एस्टीमेट पास हुआ है 87 मीटर हो 85 मीटर हो आखिर इंजीनियर तो वहाँ पे पास करके दिया है तो वहाँ पे कैसे हो जाता है 35 मीटर और 40 मीटर में काम खत्म तो ये सब तो दुर्नीति প্ল্যানে উঠে তখন এইভাবে মানে গ্রামের বাড়ি থেকে শ্যামের বাড়ি এরকম ভাবে কাজগুলো দেওয়া হয় কিন্তু কাজ করতে গেলে যখন আমাদের সমস্যায় পড়তে হয় যে জনসাধারণের অসুবিধা হয় যেই জায়গাগুলোতে সেখান থেকে আমাদের জনগণের মত অনুযায়ী কাজ করতে হয় কাজ করতে গিয়ে দেখা গেছে যে হাইড্রেন আছে হাইড্রেনে কাজ করতে গিয়ে যে আমাদের লম্বা যেটা ছিল সেটা কমে এসে হাইট এবং চওড়াটা বেশি হয়ে যায় যার জন্য লম্বাটা কমে যায় এবং 4-5টা বাড়ি ওখানে আছে হাইড্রেন থাকাতে তাদের বাড়িগুলো আগামী দিনে ভেঙে যাওয়ার সমস্যা সেই জন্য আমাদের মাঝখান থেকে কাজগুলো করতে হয়েছে দুই পাড়ার অশান্তিতে আক্রান্ত পুলিশ ইট বৃষ্টিতে আহত মহিলা পুলিশ কর্মী সহ বেশ কয়েকজন রামপুরহাটের বনহাটের ঘটনা গতকাল রাতে মেলাকে কেন্দ্র করে দুই গ্রামের বিবাদে অশান্তি হয় আজ বিবাদ মেটাতে গিয়ে আক্রান্ত পুলিশ হামলার অভিযোগে আটক করা হয়েছে 5 জনকে এই মুহূর্তে খেলার খবরের দিকে নজর রাখতেই হচ্ছে কারণ ভারতের বিরুদ্ধে উড়ে গেল পাকিস্তান হাসতে হাসতে জয় পেল ভারত এবং ভারতের বোলিং এর সামনে কার্যত দিশেহারা পাকিস্তান এবং তারপরেই ভারতের জয় এবং জয়ের পরে উল্লাস কারণ আজ প্রত্যেকের নজর ছিল ভারত ও পাকিস্তানের টি20 যে ম্যাচ সেই ম্যাচের দিকে এবং ঈশানের বিধ্বংসী 77 প্রথমে ব্যাট করে 175 করে ভারত এবং ভারতের বোলিংয়ে সামনে দিশেহারা পাকিস্তান এবং আমার সঙ্গে এই মুহূর্তে ইরন রয়েছে ইরনের সঙ্গে কথা বলবো সরাসরি ইরন এই মুহূর্তে ছবিটা একটু দেখতে চাইবো কারণ প্রত্যেকের নজর ছিল ভারত পাক খেলার দিকে দেখো ভারত পাকিস্তান ম্যাচ আর একতরফা ম্যাচ যে ম্যাচে উড়ে গেল পাকিস্তান একতরফা ম্যাচে দিশেহারা পাকিস্তান কোনো প্রতিরোধই করে তুলতে পারতো না পাকিস্তান হারবে এ তো আমরা নিশ্চিত ছিলাম কিন্তু এইভাবে গোহারা হারবে কেউ হয়তো ভাবতে পারেনি এই হচ্ছে ক্লাবে বাঘাযতীন সেলিব্রেশনের সুর যেখানে সেলিব্রেশন চলছে দেদার আনন্দ এই আনন্দ পাওয়া যাবে না আচ্ছা আমি একটু কথা বলি পাকিস্তান হারবে আমরা নিশ্চিত ছিলাম কিন্তু গোহারা হারবে এইভাবে আমরা কনফিডেন্ট ছিলাম সকাল থেকে ছিলাম আমরা
1 মাস আগে থেকে রেডি ছিলাম, ইন্ডিয়া পাকিস্তান যখন খেলা হবে পাকিস্তান এরকমই রেজাল্ট করবে, এটা একদম প্রত্যাশিত ছিল। ইন্ডিয়া এই যে স্পিন ট্র্যাক এত বলা হচ্ছিল, তারিখ কোথায় কি করলো পাকিস্তান? পাকিস্তানের অভ্যাস হয়ে গেছে হারার, ইন্ডিয়ার কাছে হারার অভ্যাস হয়ে গেছে, এটাই আদত করে গেছে। না খেলতে যাওয়ার কথা, এই যে বলছিল খেলবো না, এ কি হারের ভয়? এইটা হারের ভয় বলেছে, খেলবো না। হার না, গোহারা হারের ভয়। ছবি দেখাই, দেখো বিভিন্ন বয়সের মানুষ, এইটাই ভারত। যতবার খেলবি ততবার হারবি, বলছে যতবার খেলবি ততবার হারবি, এটা হচ্ছে ছবি। আমরা কথা বলবো 175 রান বিধ্বংসী ঈশান কিষান, আর তারপর বল হাতে হার্দিক, বুমরা, তিলক বর্মা প্রত্যেকে সফল। আচ্ছা, ঈশানের ইনিংস যখন অভিষেক শর্মা আউট হয়ে গেল, ঈশান শর্মা 77, মাইন্ড ব্লোয়িং এটা, এবং বিশ্বকাপের প্রথম ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে সে খেলছে, এই ইনিংসটা কিভাবে দেখছেন? সব থেকে বলবো যে ইন্টারেস্টিং, কলম্বোর এই মাঠে এই পিচে ইন্ডিয়া টিম ফার্স্ট টাইম খেললো এই ওয়ার্ল্ড কাপ, তো ঈশান কিষানের এই ইনিংসটাই পুরোটা ডিফারেন্স ক্রিয়েট করে দিয়েছে। পাকিস্তান হেরে গেছে, ওখানেই পাকিস্তান হেরে গেছে। বলছি দাদা, এই যে ম্যাচে ঈশান কিষানের ব্যাটিং আর তারপর ভারতীয় বোলিং, যেভাবে স্পিন বা একের পর এক বুমরার বোলিং, ও তো পাওয়ার প্লেতেই খেলা শেষ, পরপর উইকেট। মানে একটাই কথা, ইন্ডিয়া রিচার্জ ফর ইন্ডিয়া। ব্যবধান 7-1 থেকে 8-1 হলো। এই যে আনন্দটা করছেন, এই আনন্দটা কি অ্যাটাক হবে? আজকে সকালেও লাইভে আমরা বলেছিলাম অ্যাটাক হবে, সেটাই হলো। জানা কথা এটাই হবে, পাকিস্তান যতবার আসবে ততবার হারবে ইন্ডিয়ার কাছে। যতবার খেলবি ততবার হারবি, যতবার হারবি ততবার খেলবি, ততবার হারবি, অবশ্যই যতবার খেলবি ততবার হারবি। আচ্ছা, বলছি দাদা, সকালে কথা হচ্ছিল, বলছিলেন এই 7-1 একবার 70-1 হয়ে যাবে, 8-1 হয়ে গেল, একতরফা ম্যাচ, পাকিস্তান কিছুই পারলো না। সাফ করে দেবো, আজকে হাফ করে দিয়েছি, এরপরে সাফ করে দেবো, পাকিস্তান আর থাকবে না, পাকিস্তান আর থাকবে না। আর বড় ম্যাচ বলবেন তো? হ্যাঁ, কি করে বলবো, এবার কলম্বোতে এই অবস্থা, ইন্ডিয়াতে আমাদের পাড়ার ছেলেরাই হারিয়ে করে দিয়েছি আজকে, দেওয়া একদম রোলার চালিয়ে দেওয়া হয়েছে। ইরান এই জায়গা থেকে আরো একটা বিষয়, যে এই যে টি-20 বিশ্বকাপের যে ভারতের সঙ্গে ম্যাচ খেলবে না যে সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান, যদি সেই সিদ্ধান্তে পাকিস্তান থাকতো তাহলে এই লজ্জার হার হয়তো হতো না পাকিস্তানের। দেখো, তুমি প্রশ্ন যতটুকু শুনতে পারলাম, তার কারণ এখানে যে জনবিস্ফোরণ, এখানে যে শব্দ ব্রহ্ম চলছে, সেটা ভারতের নামে জয়ধ্বনি। দেখো, পাকিস্তান পাওয়ার প্লেতেই ম্যাচ হেরেছে। পাকিস্তান যখন ভারত ব্যাট করছে, অভিষেক শর্মাকে আউট করার পর তারা হয়তো কনফিডেন্ট হয়েছিল ম্যাচ তাদের মুখে, কিন্তু ঈশান কিষানের প্রশ্নের অ্যান্সার তাদের কাছে ছিল না। 40 বলে 77 বলেছেন, মাঠে নেমেছেন, এবং গতকাল সৌরভের সেই পরামর্শ মনে আছে, আমাদের ইন্টারভিউতে সৌরভ বলেছিলেন মাঠে যাও, ছক্কা হাঁকাও, ম্যাচ তোমার। ঠিক তাই হলো। ঈশান কিষান যে 77 রানের ইনিংস খেললো, এবং এই উইকেট, আমি সকাল থেকে বারংবার লাইভে বলছিলাম যে 160-70 হচ্ছে এনাফ স্কোর, আর পাকিস্তানে কোনো ব্যাটিং নেই, মাত্র 5 জন ব্যাটার খেলছে, সেই ব্যাটসম্যান নিয়ে নামা, এবং ভারতের স্পিনের উত্তর পাকিস্তানের কাছে ছিল না, তাই যা হওয়ার তাই হয়েছে। 7-1 থেকে ব্যবধান বেড়ে 8-1 হয়েছে, পাকিস্তান মুখ থুবড়ে পড়েছে, ভারত হাসতে হাসতে খেলায় জিতেছে। আর একেবারে ধন্যবাদ।